সবাই কেমন আছেন? আমি মেসবাহুজ্জামান স্বাগত জানাচ্ছি আপনাদের TBN 24 স্পেশালে। প্রতি রবিবার আমরা এই অনুষ্ঠানটি করে থাকি, আপনারা জানেন। দর্শক, আশা করি সবাই যে যে প্রান্তে আছেন আশা করি ভালো আছেন। আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের জন্য রইল শুভকামনা। ফেসবুকে যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই আপনাদের মন্তব্য দিতে ভুলবেন না, এবং পরবর্তীতে যারা আমাদের সঙ্গে ইউটিউবে সংযুক্ত হবেন তাদের জন্য রইল শুভকামনা। অবশ্যই আপনারা একটি কথা আমরা সবসময় বলি, সেটা হচ্ছে যে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই আপনাদের মতামত দিবেন। নতুনদের জন্য বলছি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের সঙ্গে যে অ্যাটর্নি আছেন, অ্যাটর্নি সুরাইয়া রহমান, এবং আমাদের সঙ্গে আছেন গেহি এন্ড অ্যাসোসিয়েটসের ম্যানেজার কমিউনিটি অ্যাফেয়ার্স বাংলা। উনি বাংলাদেশিদের জন্য যিনি সবসময় আপনাদের জন্য সার্ভিস দিয়ে থাকেন, আমাদের নিকি রিয়াদ আছেন। আমি অনেক ধন্যবাদ। আজকে আমরা যে সাবজেক্টটি নিয়েছি, বিষয়টি হচ্ছে আমরা আমেরিকান সিটিজেনশিপের যে প্রক্রিয়া এবং তার যে অনেক ধরনের সুবিধা অসুবিধাগুলো আছে, পাশাপাশি আমরা যেগুলো ওয়েভার কীভাবে নেওয়া যায় সেই নিয়ে আমরা আজকে বিস্তারিত আলাপ করব। আমেরিকার সিটিজেনশিপটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই, যারা সিটিজেনশিপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বা যাদের এখন ডিউ হয়ে গেছে নেওয়ার জন্য, এবং যাদের কিছু ধরনের সমস্যা আছে, যারা ইংরেজিতে ভালো কথা বলতে পারেন না, বা শারীরিক কোনো অসুস্থতা আছে, বা ডিসেবিলিটি আছে, অনেক ধরনের বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আমরা আলাপ করব। তো আজকে প্রথমে আমি চলে যাচ্ছি অ্যাটর্নি সুরাইয়া রহমানের কাছে। সুরাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল I know that you have got latest update on the immigration world, and I will definitely give you the floor right now to say what we have now, and আমরা আশা করব যে আপনি বিস্তারিত ইমিগ্রেশন এবং আমাদের এই সিটিজেনশিপের প্রক্রিয়াটা কিভাবে করা যায় শুদ্ধভাবে এবং সুন্দরভাবে, এবং যারা এই প্রক্রিয়াতে সমস্যা আছেন, যাদের অনেক ধরনের জটিলতা আছে, সেটাতে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়, স্পেশালি দ্য ওয়েভার ইস্যুস অর দ্যাট উই ডিসকাস। সো আশা করি আপনি আমাদের দর্শকদের জন্য কিছু যেগুলো তাদের কাজে লাগবে এবং আমরা যেন দর্শকদেরকে সেবা করতে পারি সেই দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অ্যাটর্নি সুরাইয়া রহমান। Thank you so much. So hey, আমি আজকে একটু কথা বলতে চাই N400 citizenship test, citizenship application নিয়ে। So আমি যেটা দেখতে পারি ডে টু ডে আমার প্র্যাকটিসে, যে আমাদের কমিউনিটিতে একটা অসুবিধা আছে within our community, সেটা হলো citizenship test নেওয়ার হলো অনেক কষ্ট অনেক জনের জন্য। So ওই টেস্টের জন্য কয়েক এক্সেপশন আছে, কয়েক অটোমেটিক এক্সেপশন আছে, তারপরও একটা এক্সাম্পশন আছে যে অ্যাপ্লিকেন্ট তারা অ্যাপ্লাই করতে পারে একটা ওয়েভার নিয়ে। সো we can talk about those two types of waivers today. ওকে, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন অ্যাটর্নি সুরাইয়া রহমান বললেন যে ওয়েভারের একটা অপশন আছে, পাশাপাশি যে আপনার ইমিগ্রেশনের সিটিজেনশিপ প্রক্রিয়ায় যেগুলো টেস্ট আছে, তারপরে আপনাকে কীভাবে প্রস্তুতি নিতে হবে, ডকুমেন্টেশনের ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে আমরা আজকে আলাপ করব। আমাদের সঙ্গে আছেন নিকি রিয়াদ, গেহি এন্ড অ্যাসোসিয়েটসের একজন কর্মকর্তা। নিকি, আপনাকেও স্বাগতম। আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান এই সুরাইয়া রহমানের সাথে সংযুক্ত হতে চান, প্লিজ। শিওর। অ্যাটর্নি সুরাইয়া রহমান যেটা বললেন যে আমরা সিটিজেনশিপের জন্য সাহায্য করে থাকি, আর বিশেষ করে আমাদের কমিউনিটিতে যারা বয়স্ক আমাদের মা বাবা আছেন, তারা অনেকে ইংলিশ টেস্টে পাশ করতে পারেন না, ওদের অনেক সমস্যা হয়। ওনারা হয়তো জানেন না যে লয়ারের সাহায্য নিয়ে ওনারা সিটিজেনশিপ পরীক্ষায় যেতে পারেন, এবং ওনারা করেন কি, ওনারা নিজেরাই যান এবং প্রায় কয়েকবার পরীক্ষায় পাশ না করে তারপরে আমাদের কাছে আসেন। এর মধ্যে অনেক সময় নষ্ট হয়ে যায়, টাকা পয়সা খরচ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা বলতে চাই যে আপনারা আমাদের কাছে আসুন, যারা আপনারা ইংলিশ শিখতে পারছেন না, রিডিং এবং রাইটিং, এবং অবশ্যই সে যে এথিক্স কোশ্চেন গুলো আছে ওগুলো শিখতে পারবেন না, তাদের জন্য সাহায্যের জন্য আমরা আছি গেহি এন্ড অ্যাসোসিয়েটসে। বুঝতে পেরেছি। অ্যাটর্নি সুরাইয়া, আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে জাস্ট আমাদের দর্শকের স্বার্থে, যারা প্রস্তুতি নিচ্ছেন
আমেরিকান সিটিজেনশিপ নেওয়ার জন্য, ড্রিম সিটিজেনশিপ। আমি সবার জন্য শুভকামনা করছি, সবাই পাস করবে আশা করি। এটা কোনো এমন কোনো রকেট সায়েন্স বলে আমার মনে হয় না, বাট এটা একটু প্রিপারেশন নিলে সবাই পাস করে। আমার যতটুকু দেখা এই গত 2 decades আমি এখানে আছি, আমি দেখেছি অনেকদেরকেই তারা খুব সুন্দরভাবেই পাস করেছেন, বা অনেকের আবার জটিলতাও হয়, নো ডাউট অ্যাবাউট দ্যাট। যেটা নিকি বললেন, বয়স্কদের ক্ষেত্রে এটা একটু বেশি প্রযোজ্য। আবার কারো কারো মেডিকেল ইস্যুস আছে, হিয়ারিং সমস্যা আছে, ওইগুলো নিয়েও আমরা একটু আলাপ করতে চাচ্ছিলাম, তাদেরকে কি করা যায়, এবং যারা আসলে ইংরেজিতে খুবই দুর্বল, যেটা নিকি বললেন, সেই ব্যাপারে কী করা যায়। অ্যাটর্নি সুরাইয়া, হোয়াট ইজ দ্য ফার্স্ট, লেটস গো টু দ্য ফার্স্ট এপিসোড ফার্স্ট ইনিশিয়ালি যারা সুস্থ আছেন, যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কি করণীয়, এবং পরবর্তীতে আমরা সেকেন্ড স্টেপে আমরা যারা বয়স্ক আছেন বা যাদের অনেক সমস্যা আছে তাদেরকে নিয়ে আমরা কি করতে পারি। ওয়েলকাম অ্যাটর্নি সুরাইয়া, প্লিজ। Sure. So যারা সুস্থ আছে, so physically যদি কোনো অসুস্থ থাকে, ওইটা হলো physical disabilityর জন্য তারা accommodations দিতে পারে। মানে যদি কোনো wheelchair, if somebody is wheelchair bound or can't walk or hear or read, যদি if they're blind, there are physical disability accommodations. তারা আপনার বাসায় এসে biometrics নিতে পারে. So it depends on the disability. So physical disability আছে, কিন্তু mental disability জন্য যদি কেউ সুস্থ থাকে, then my recommendation is অনেক free English course থাকে. There's a lot of non-profit organizations that offer English classes, like at the library, a lot of community colleges that are English class offer করে. So my recommendation is to enroll in those classes, practice English, watch English television, and then take the test if somebody is mentally healthy. That's my first recommendation. দর্শক, খুব সুন্দর কথা বলেছেন আমাদের অ্যাটর্নি সুরাইয়া রহমান। উনি বলেছেন যারা ইংরেজিতে দুর্বল তারা যে কোনো অনেক এনজিও আছে যারা ইংরেজি শিক্ষা দিয়ে থাকে, আপনার বেসিক ইংলিশ নলেজ। তাছাড়া আমাদের লাইব্রেরিগুলো, লেটসে আমি গিভিং এন এক্সাম্পল, সেটা হচ্ছে কুইন্স লাইব্রেরি হতে পারে, বা অন্যান্য আরও লাইব্রেরি যারা আছে, যারা আপনার এলাকায়, আপনি যে এলাকায় থাকেন সেখানে ডেফিনেটলি ওখানে কোনো লাইব্রেরি আছে, আপনি অ্যাটেন্ড করতে পারেন। এবং আমি জানি অনেক এনজিও যারা এইগুলো শিক্ষা দিয়ে থাকে আপনাদেরকে এইখান থেকে উদ্ধার হওয়ার জন্য। নিকি, আমার মনে হয় আপনি আরও হয়তো বা আপনার এই সম্বন্ধে আরও অবগত আছেন, আপনি একটু সাহায্য করতে পারেন দর্শকদের জন্য। অবশ্যই। প্রথমত ইংলিশ অ্যাটর্নি সুরাইয়া রহমান যেটা বললেন, যাদের কোনো ডিসএবিলিটি নেই অথবা যাদের মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ, ফিজিক্যাল ডিসএবিলিটি নেই, যারা সত্যি ইংলিশ শিখতে পারবেন, তাদের জন্য এটাই ভালো যে আপনি ইংলিশটা শিখে তারপরে আপনি সিটিজেনশিপ টেস্টের জন্য তৈরি হন। সো ইংলিশ শেখার জন্য আমেরিকাতে অনেক ফ্রি সার্ভিস আছে, যেমন পাবলিক লাইব্রেরিতে গেলে আপনারা ওখানে দেখবেন বয়স্কদেরকে অথবা যে কোনো মানুষ যারা ইংলিশ শিখতে চায় তাদের জন্য ফ্রি ক্লাসেস ব্যবস্থা করা। তা আপনারা যদি সেগুলোতে যান, সেখানে গিয়ে আপনারা ইংলিশ প্র্যাকটিস করুন। আর আমেরিকাতে থাকলে তো আসলে ইংলিশ জানাটা খুবই দরকারি, সেটা একটা গেল। আরেকটা আছে কমিউনিটি কলেজ যেগুলো, সেখানেও কিন্তু ইংলিশ শেখায়। সেখানে একটু আপনাকে কিছুটা পয়সা হয়তো দিতে হবে, কয়েকদিন ক্লাস করবেন, কয়েক মাস, খুব ভালো ইংলিশ শিখে যাবেন। আরো হতে পারে আপনি সবসময় রেগুলারলি ইংলিশ চ্যানেলগুলো দেখার চেষ্টা করবেন, বিশেষ করে ইংলিশ নিউজগুলো যদি দেখেন রেগুলারলি, ধীরে ধীরে দেখবেন যে আপনার ইংলিশ যে লিসেনিং এর যে ব্যাপারটা, সেটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর প্র্যাকটিসের ব্যাপারটা তো নিজেকে, আপনার বাচ্চাদের সাথে আপনি ইংলিশে কথা বলতে পারেন, তারপর দোকানে গেলে ইংলিশে কথা বলতে পারেন। এই যে হালকা হালকা অল্প অল্প করে কিন্তু যারা আপনারা সুস্থ আছেন ইংলিশ শিখতে পারবেন, তারা কিন্তু করতে পারে। ধন্যবাদ নিকি। নিকির সঙ্গে আমি একমত, যারা ইংরেজিতে দুর্বল আছেন তারা এই সুযোগগুলো নিতে পারেন। কমিউনিটি কলেজ হতে পারে, আপনার এলাকার পাবলিক লাইব্রেরি হতে পারে, ইভেন বাসায় আপনার ছেলেমেয়েরা তো স্কুলে যায়, দে হ্যাভ গট গুড ইংলিশ কমিউনিকেশন স্কিল, তাদের সঙ্গে আপনি আলাপ করতে পারেন, তারাও আপনাকে হেল্প করতে পারে।
এখানে আমি অ্যাটর্নি সুরাইয়া আই এম গেটিং ইউর অ্যাটেনশন দ্যাট এখানে আমরা আবার জানি যে ইংরেজিতে লিখতেও নাকি দেওয়া হয়, রিটেন ইংলিশও নাকি থাকে। তো সেই ক্ষেত্রে যারা লেখাতেও দুর্বল তাদেরও তো আমার মনে কিছুটা প্র্যাকটিস করা উচিত, কি মনে করেন? Gee, yes, that's correct. So there's reading, writing, civics, English speaking. So speaking test holo subject kotin karon otar jonno kono fixed proshno nei. It depends on the officer. Officer just jigesh korte pare apnake je like how did you how's the weather? How are you doing? How did you come to your interview today? Or they might ask some security questions like do you know what is communism? Do you know what is totalitarianism? So it kono fixed question nei English speaking portion এর জন্য. So সেটা হলো সবচেয়ে কঠিন. That's the most difficult part of the test. So যদি কেউ সুস্থ থাকে তাও তাদের জন্য exceptions থাকতে পারে, automatic exceptions. যদি কারোর green card থাকে অনেক সময়ের জন্য, specifically if they're 50 years old and have had their green card for 20 years, or if they are 55 years old and had their green card for 15 years, they're automatically তাদের নিজের ভাষায় English সব citizenship interview করতে পারে। I'm Dr. Meg Fisher. আমি ডক্টর মেগ ফিশার, শিশুরোগ বিশেষজ্ঞ এবং অ্যাক্টিং ডেপুটি কমিশনার অফ পাবলিক হেলথ, নিউ জার্সি। শিশুদের কোভিড সংক্রমণ হতে পারে। বেশিরভাগ শিশুই মারাত্মক অসুস্থ হয় না, তবে কারো কারো সংকটজনক অবস্থা হতে পারে। কারা জটিল রোগে আক্রান্ত হতে যাচ্ছে সেটা অনুমান করে না গেলেও আপনার সন্তানদের সুরক্ষা দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো কোভিড-19 প্রতিরোধে প্রাথমিক টিকা এবং বুস্টার ডোজ নিশ্চিত করা। আরও জানুন covid19.nj.gov। অ্যাটর্নি সুরাইয়া রহমান দুটি কথা বলেছেন। একটি হচ্ছে যারা এখানে আপনার গ্রিন কার্ড নিয়ে অ্যাটলিস্ট 20 ইয়ার্স আছেন তাদের জন্য একটা বাংলা পরীক্ষা দেওয়ার একটা সুযোগ আছে, আর যাদের বয়স 55 ঊর্ধ্বে তারা যদি এখানে 15 বছর সিটিজেনশিপ আর গ্রিন কার্ড নিয়ে থাকেন তাহলে তাদের জন্য একটা অপশন আছে বাংলাতে পরীক্ষা দেওয়ার জন্য। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে অনেকে তো আমরা জানি না বা অনেকে জানি, কিন্তু এটার সঠিক যে বর্ণনাটা কীভাবে এটার প্রসিডিওর কীভাবে এটাকে প্রক্রিয়া ফেলাতে হবে সেটা সম্বন্ধে আমি নিকির দৃষ্টি আকর্ষণ করছি। নিকি, আপনি যদি একটু মেহরবানি করে বলেন দর্শকদের জন্য যে এটার প্রসেসিংটা কি, যারা এই প্রক্রিয়াতে আছেন বা যারা দুর্বল খুবই, যারা বাংলায় পরীক্ষা দিতে চান, যারা 55, 50, 50 আপ অথবা 55 আছেন যারা, তাদেরকে কি করণীয় এই ব্যাপারে? এখানে ওই যে একটা ইকুয়েশন আছে যে 50 বছর বয়স এবং 20 বছর ধরে আমেরিকায় আছেন, তাহলে আপনার কোনো ইংলিশ টেস্ট দিতে হবে না। আবার অথবা 55 বছর বয়স এবং 15 বছর ধরে দেশে আছেন, তাহলে আপনাকে ইংলিশ টেস্ট দিতে হবে না। তার মানে কত বছর ধরে এই দেশে আছেন সেটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু কথা হচ্ছে এত বছর ধরে তো কেউ আর থাকতে চান না সিটিজেনশিপ ছাড়া। তারপরেও এটা একটা সুযোগ। আরো একটা আছে, হয়তো সেটা হচ্ছে 60 বছর বয়স এবং হয়তো 10 বছর ধরে এই দেশে আছেন, এরকম হলেও কিছুটা আছে একটা। তো আমাদের যোগাযোগ করুন, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং টেস্টে যেতে হবে। তখন আপনার বয়স এবং কতদিন ধরে এই দেশে আছেন সেটার উপর ভিত্তি করে তারা টেস্ট কি নিবে না নিবে সেটা ডিপেন্ড করবে। কিন্তু তারপরেও পূর্ব প্রস্তুতি তো অবশ্যই কিছু লাগবে। আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে আমি আপনার কথায় একমত, আমি বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে এই যে আপনার পিরিয়ডটা বলছেন 15 years and 20 years, অ্যাটর্নি সুরাইয়া রহমান, is he or she needs to stay here continuously that 15 years or with a break? So they have to establish continuous residency for that amount of time. So তার মানে না যে তারা কোনোদিন কোথাও যেতে পারবে না। It's just, the general rule that within 1 year, at least 6 months, they have to stay in the United States to maintain residency. ওইটার রুলের এক্সেপশন আছে, কিন্তু এটা হলো জেনারেল রুল। সো ফর দ্য এক্সেপশনস, অফ কোর্স ইউ শুড স্পিক টু অ্যান অ্যাটর্নি। আমরা আছি if you want to discuss your case with us.
So that is the general rule. You have to maintain your residency. ওকে, মানে কেউ যদি দেশে যায় বা দে গো ভিজিট আউটসাইড ইউনাইটেড স্টেটস, দে গো টু কাম ইন, তারা 6 মাসের থাকার পরপরই চলে আসা উচিত, এটাই আপনি বলতে চাচ্ছেন? Nikki, you can go ahead. হ্যাঁ হ্যাঁ, অবশ্যই উনি এটাই বললেন যে 6 মাস, বছরে 6 মাস আপনাকে অবশ্যই আমেরিকায় থাকতে হবে। 6 মাসের বেশি আপনি আমেরিকার বাইরে থাকতে পারবেন। রাইট রাইট রাইট। আচ্ছা, এই ক্ষেত্রে অ্যাটর্নি সুরাইয়া আরেকটা যেটা প্রশ্ন আসতেছে, যারা মেডিকেলি ডিসেবলড, হিয়ারিং ইস্যুস, ইজ দেয়ার এনি ওয়ে তাদের কি কোনো ওয়েভার পাওয়ার সুযোগ আছে ইন্টারভিউ থেকে বিরত রাখা যায়, এই ধরনের কিছু আছে? Yes, there is. So, যেসব exception আমরা কথা বলছিলাম, এটা automatic. কিন্তু আরেকটা category of exemption আছে, এটা automatic না। এটা হলো যাদের medical disability থাকে, maybe they have some brain cancer or some kind of cancer, and they're suffering from some kind of mental incapacity. অথবা যদি তাদের অনেক বয়স থাকে, maybe they have some form of dementia. যদি ওই সিচুয়েশন হয়, তখন তাদের ডক্টর কাছে একটা ফর্ম আছে, ওইটা কমপ্লিটলি ফিল আপ করতে হবে, কারণ ইমিগ্রেশন অফিস এই ফর্মটা অনেক they look at it very carefully. Jodi even one mistake থাকে, তারা deny করবে waiverটা. So it's very important to review that form with an attorney to make sure that it's complete, and to make sure that the chances that it will be accepted are, the best. Okay. দর্শক, আপনারা শুনলেন অ্যাটর্নি সুরাইয়া যে কথাগুলো বললেন, যে যারা এই ধরনের সমস্যাগুলো আছেন, যারা হিয়ারিংয়ের প্রবলেম আছে, আপনার ব্রেনে যদি কোনো সমস্যা থাকে, দের ইজ এ প্রেসক্রাইব ফর্ম, একটা ডাক্তারদের জন্য আপনার যে পিসি, তার একটা ফর্ম ফিল আপ করতে হয় ইন ডিটেল, সেখানে লিখে দিতে হবে সব কিছু ইন ডিটেল, যে আপনার এই ধরনের সমস্যা আছে এবং কোনো কিছু মিসিং করা যাবে না যদি তারা মিসিং, কারণ ইমিগ্রেশনের কর্তৃপক্ষ এটাকে খুব গুরুত্ব সহকারে দেখে এবং তারা লাইন বাই লাইন আপনার যে ট্রমাগুলো আছে, আপনারা যে মেডিকেশন নিচ্ছেন বা আপনার যে সিমটমগুলো আছে, সবগুলোই তারা পুঙ্খানুপুঙ্খ রূপে আমার মনে হয় তারা খুব বিস্তারিতভাবে দেখেন। নিকি, আপনি কি বলেন? আমার তো মনে হচ্ছে তাই, নাকি? জি, অবশ্যই। যাদের মনে করেন যে মেডিকেল প্রবলেম, অনেক ধরনের কমপ্লিকেশন থাকতে পারে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার থেকে এবং বয়স, সব কিছু মিলে ওনারা কিছুতেই নতুন একটা ভাষা শিখতে পারবেন না, বিশেষ করে ইংলিশ শিখতে পারবেন না, তাদের জন্য যে ওয়েভারের ব্যবস্থাটা আছে, সেটা হচ্ছে আমরা কিছু ডাক্তারের কাছে আমরা পাঠাই, সেখান থেকে ওনাদেরকে পরীক্ষা করে ডাক্তার নিজেই লিখে দিবেন ওনার কি কি সমস্যা আছে এবং কি কি সমস্যার কারণে উনি ইংলিশটা শিখতে পারবেন না, সেটার উপর ভিত্তি করেই কিন্তু ওরা জাজ করবে যে আপনাকে ওয়েভ করবে কিনা আপনার টেস্টটা, মানে আপনাকে পরীক্ষা ছাড়া সিটিজেনশিপ দিয়ে দিবে কিনা। সেই জন্য মেডিকেল ফর্মটা সুন্দরভাবে পূরণ করাটা খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য ডাক্তার এবং লয়ারের সাথে মিলে একসাথে বসে সেই ফর্মগুলো ফিল আপ করে একবারে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে সিটিজেনশিপের পরীক্ষা দিতে যাওয়াটাই আমরা মনে করি যে সবচাইতে ভালো। আমি এখানে আরেকটা কথা অ্যাড করতে চাই অ্যাটর্নি সুরাইয়া, সেটা হচ্ছে যে এই যে মেডিকেল রিপোর্টিংস, এক্সেপশনস, দিজ আর অলওয়েজ দেয়ার অফকোর্স, বাট দ্য থিং ইজ দ্যাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে প্রক্রিয়াটা, মানে এই যে মেডিকেল ফর্মস, এইগুলো কি এটা কি আপনারা ফ্রম লয়ার্স অফিস আপনারা কি রিকোয়েস্টটা পাঠান ডাক্তারের কাছে? হু ইজ গোয়িং টু গিভ দি সার্টিফিকেশন টু দ্য ডক্টর দ্যাট দে নিড দিস ইনফরমেশন ফর দিস পার্টিকুলার পারসন? হাউ ইট ওয়ার্কস? So a certification directly doctor কাছ থেকে আসে. So only a qualified doctor can make the certification. আমাদের কোনো we don't have any kind of relationship with a doctor. It has to come from an independent doctor. The best doctor, of course, is the client's own doctor that maybe for years they have been seeing the same doctor, or যদি কোনো mental অসুবিধা থাকে, like a neurologist. So
এটা ডক্টর কাছ থেকে আসতে হবে। ধন্যবাদ। মানে আপনি যেটা ইন্ডিকেট করছেন সেটা হচ্ছে যে আমার মনে হয় আপনি তাদের পিসি যে তাদের যে প্রাইমারি ফিজিশিয়ান সবার যারা থাকে তো ওনার কাছ থেকেই আসলে জিনিসটা আসতে হবে এবং প্রাইমারি ফিজিশিয়ান যদি মনে করেন যে এই পেশেন্টের জন্য একজন নিউরোসার্জনের মতামত দরকার, জুরিসডিকশন দরকার, দেন হি রেফারিজ টু দি নিউরোলজিস্ট প্রবাবলি, রাইট? রাইট। নিকি, আপনার কাছে আমি একটা জিনিস জানতে, আপনারা তো এইগুলো সম্বন্ধে ভালো অভিজ্ঞতা রাখেন, আপনাদের অফিসে অনেকেই এই ধরনের এই ক্যাটাগরি অনেকে আসে, সো এই প্রসেসটা মনে করেন এই যে প্রসেসটা কেমন সময় লাগে এটাতে? প্রসেসটা হচ্ছে আপনারা যখন অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবেন, ফিল আপ করার সময় আপনাকে উল্লেখ করতে হবে যে আপনার কোনো রকমের ডিসএবিলিটি আছে কিনা। ফিজিক্যাল ডিসএবিলিটি থাকলে সেটা উল্লেখ করতে হবে, আর ফিজিক্যাল না থাকলে যদি আপনি মনে করেন যে আপনি ইংলিশ শিখতে পারবেন না তখন আপনাকে উল্লেখ করতে হবে যে আমার মেডিকেল ওখানে একটা প্রশ্নই আছে যে আপনার কোনো অন্য ধরনের কোনো ডিসএবিলিটি আছে কিনা যেটার জন্য আপনি মানে ইংলিশ শিখতে পারবেন না, সেটা কিন্তু আপনাকে ফর্মেই উল্লেখ করতে হবে। উল্লেখ যখন করবেন তখন একটা অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আপনি একসাথে মেডিকেল রিপোর্টটা নিয়ে যেতে পারেন অথবা পরেও এটা নিতে পারেন। অ্যাপ্লিকেশন করার পর 8-9 মাস পর আপনার সিটিজেনশিপের ইন্টারভিউটা আসবে। হ্যাঁ, কিন্তু তখন আপনি আগেও মেডিকেল ডাক্তারের কাছ থেকে রিপোর্টটা নিয়ে একসাথেও সাবমিট করতে পারেন অথবা ইন্টারভিউ সময়ও আপনি মেডিকেল রিপোর্টটা নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের বিশেষজ্ঞ উকিলের পরামর্শ নিয়ে পুরো বিষয়টা করাটাই সবচেয়ে বেশি। জি, ধন্যবাদ নিকি এবং ধন্যবাদ সুরাইয়া রহমান। আমরা এতক্ষণ আলাপ করছিলাম আমাদের এই যে আজকের এই বিষয়টিকে নিয়ে, একটি গুরুত্বপূর্ণ বিষয় সিটিজেনশিপ এবং তাদের ওয়েভার কীভাবে নেওয়া যায়। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, সবার সঙ্গে থাকুন। অনেকেই আমার কাছে জানতে চান কোভিড-19 প্রতিরোধে আমি টিকা নিয়েছি, তাহলে আপডেটেড বুস্টার নিতে হবে কিনা। আমার উত্তর হচ্ছে আমার পরিবারের জন্য আপডেটেড বুস্টার নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারও সেটা করা উচিত। কোভিড-19 সবশেষ ধরন থেকে নিজেকে এবং প্রিয়জনদের সুরক্ষিত রাখার এটাই সবচেয়ে ভালো উপায়। Learn more at covid19.nj.gov. ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অ্যাটর্নি সুরাইয়া রহমান, বিরতির পর আমরা ফিরে আসলাম এবং নিকি আছেন আমার সঙ্গে। নিকি এবং অ্যাটর্নি সুরাইয়া রহমান, আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন, ফেসবুকে আমি কিছু প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে জামাল আহমেদ, উনি হি অ্যাপ্লাইড ফর হিজ আমেরিকান সিটিজেনশিপ ইন্টারভিউ, ইটস অলরেডি 1 month gone, how many months more or how long he has to wait for the interview? Definitely ek masher beshi lage. Depends on office to office. Mane USCIS field office to office. New Yorke amra ekhon a citizenship interview dekhi between 4 to 8 months. So in between that time. So obviously ওনাকে আরও 6-7 মাস 8 মাস ওয়েট করতে পারবে। লাক ভালো থাকলে, অফিসার ভালো হলে, যার কাছে ফাইল যদি এটা এক্সপিডাইট করা হয় তাহলে লেটসে আমার মনে হয় উনি 3-4 মাসের ভিতরেও পেয়ে যেতে পারেন, ইফ হিজ লাক ইজ গুড, রাইট? জি, কিন্তু 1 month is definitely not. He just wanted to know, he applied just 1 month gone, how many months more he has to wait. That was his question. Sure. One more thing, this is not on the Facebook, but this is the usual common questions everybody is asking, যেটা সবাই সচরাচর প্রশ্ন করে থাকে আমাদের কাছে, নিকি এবং সুরিয়া দুজনের কাছে আমাদের প্রশ্ন, সেটা হচ্ছে সবাই জানতে চায় ইমিগ্রেশনে কি এখন সব কিছু প্রসেস কি কোভিড-19 পর কি সব কিছু ত্বরান্বিত হয়েছে, মানে ডাজ ইট এক্সপিডিটেড এ লট আফটার দ্য কোভিড-19 era, because there was so much jet lag, I know, so many issues, and we heard that, আমরা শুনেছি যে তারা নতুন এমপ্লয়ি রিক্রুট করেছেন, তাতে কি এখন কি জটিলতা যেটা ছিল, ব্যাকলগ যেটা বলি আমরাকে, সেই ব্যাকলগটাকে এখন কিছুটা হলেও প্রশমিত হয়েছে, কিছুটা লাঘব হয়েছে, নাকি এখনো আগের মতোই সেই সিচুয়েশনে আছি আমরা? সো আমরা যেটা দেখতে পাচ্ছি এখন কোনো ব্যাকলগ নেই, কিন্তু যদি কারো ফাইলে কোনো অসুবিধা থাকে, মানে কোনো ইমিগ্রেশন ইস্যু থাকে, যদি কোনো ক্রিমিনাল ইস্যু থাকে, any kind of issue,
ইন্টারভিউ পরে আমি অনেক হাজার হাজার ইন্টারভিউ গেছি ক্লায়েন্টের সাথে ইন্টারভিউ পরে তখন তারা অনেকক্ষণ লাগছে ডিসিশন পেতে সো ইন দোজ কেসেস আমরা রেকমেন্ড করি একটা সো আন্ডার দ্য ল the applicant is entitled to a decision within 120 days. But যদি ওরকম কিছু issue থাকে maybe you know এক বছর পরে তাও কোনো ডিসিশন পাচ্ছে না অ্যাপ্লিকেন্টটা ক্লায়েন্টটা সো ইন দোজ সিচুয়েশনস আমরা রেকমেন্ড করি একটা লসুট ফাইল করতে কারণ এটা আইনে লেখা আছে যে অ্যাপ্লিকেন্ট ইজ এন্টাইটেলড টু আ ডিসিশন উইদিন 120 days after the interview so we recommend that you come speak to us আমরা আপনার কেস ইভ্যালুয়েট করতে পারবো যদি if there's something that needs to be addressed karon sometimes people have complicated immigration histories maybe they have multiple names or multiple identities or they have some kind of criminal issue tara onek shomoy lagse kintu ashole under the law this is not a problem they should be getting their citizenship so sejono in those situations we talk about filing a lawsuit Nikki আপনি যদি একটু এটা সে অ্যাড করতে চান কিছু হ্যাঁ উনি সৈয়দ রহমান যেটা বললেন ব্যাকলগটা অনেকটা ক্লিয়ার হয়ে আসছে অনেকটা ঠিক হয়ে গেছে এখন তারপরও অনেক সময় লাগছে যারা দেখছেন যে আপনি টেস্ট দিয়ে এসেছেন কিন্তু এখনো কোনো ডিসিশন পাচ্ছেন না সেই সমস্ত ক্ষেত্রে আসলে যদি কারো কোনো রকমের সমস্যা আগে থেকে থাকে যেমন ক্রিমিনাল হিস্ট্রি একটা ব্যাপার কারো যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে অথবা বিভিন্ন নাম আপনারা আগে ব্যবহার করেছেন কয়েকটা পাসপোর্ট আছে অনেকগুলা এন্ট্রি আছে অথবা ইলিগালি এখানে কিছুদিন ছিলেন যাদের মনে করেন এই ধরনের কোনো কিছু থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওদের ইনভেস্টিগেশনের সময়টা অনেক লম্বা হয় তারপরেও অ্যাটর্নি সৈয়দ রহমান যেটা বললেন সেই জিনিসটাও কিন্তু 120 দিন মানে 3 মাসের মধ্যে 3 মাস অথবা 4 মাসের মধ্যে আপনাদের ডিসিশনটা চলে আসার কথা এক্ষেত্রে যদি তারা 4 মাসের উপরেও সময় নেয় 1 বছর সেই ক্ষেত্রে কিন্তু আমরা গভর্নমেন্টকে সু করতে পারি সেক্ষেত্রে লয়ারদের পরামর্শ খুবই জরুরি কারণ এতদিন তো অপেক্ষা করাটা আসলে সবার জন্যই কষ্টকর সেই ক্ষেত্রে চিন্তার কিছু নাই আপনাদের একটা রাইট আছে এটাই সবচেয়ে বড় সেটাই দর্শক আমি দুজনেরই কথাই শুনলাম এবং অফকোর্স এটা একটা আশার বাণী আমি বলতে পারি সেটা হচ্ছে যে দেয়ার ইজ এ প্রসিজিওর আপনি যদি ইন্টারভিউর পরে আপনার ডিসিশন পান না অলমোস্ট লাইক 4 মাস উইচ ইজ লাইক 120 দিন তাইলে সেই ক্ষেত্রে আপনি যে কোনো একজন আপনার সঠিক যারা আপনার জানাশোনা ল হতে পারে অথবা গেহি এসএসএস আপনি যেতে পারেন এবং তারা এটা বোঝায় ফেডারেল কোর্টে ইফ আই এম নট কারি ইটস গোয়িং টু দ্য ফেডারেল কোর্ট রাইট Yes, that's correct. Okay, good. তো এটা ফেডারেল কোর্টে গেলে জিনিসটা তারা দিতে বাধ্য এবং তারা এটাকে এক্সপিরিয়েট করে এবং তারা এটা প্রক্রিয়ায় ফেলে দেয় অনেক সময় জেটল্যাগের জন্য অনেক সময় কিছু হয় তো আপনাদের ঘাবড়ানোর কিছু নাই এখানে আপনাদের ধৈর্য থাকতে হবে এবং আপনাকে এইটাকে সহযোগিতা করতে হবে এবং আপনার নিজের ফাইলের জন্য আপনাকে যে কোনো একজন দক্ষ অ্যাটর্নির আপনার শরণাপন্ন হতে হবে সে যে আপনার পক্ষ হয়ে সে ফেডারেল কোর্টে আপনার জন্য ফাইট করবে যে এটা 120 দিন হয়ে গেছে দ্যাট ইজ হুইচ ইজ 4 months এখন তাই হি সাপোজ টু অর হি অর শি supposed to get this report from you guys feedback so that's the way right and I think there is some fees and others involvements are there that we can talk later on meanwhile we have a guest কে আছেন আমাদের সঙ্গে দর্শক নাম বলে প্রশ্ন করুন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপা কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাইয়া আমার দুইটা কোশ্চেন জি বলেন প্রথম কোশ্চেন হলো আমার গ্রিন কার্ড 2016 ডিসেম্বর আমার আন্ডার 21 ঘরের জন্য অ্যাপ্লাই করা হয়েছে আমার আম্মা আপনার আম্মা কি সিটিজেন না গ্রিন কার্ড ওকে উনি কার জন্য অ্যাপ্লাই করছেন ওনার আন্ডার 21 ফুড অ্যাপ্লাইয়ের জন্য ছেলে না মেয়ে ছেলের জন্য না মেয়ের জন্য দুই মেয়ের জন্য করতে একজনের বয়স 17 ছিল আর একজনের বয়স 19 ছিল যখন অ্যাপ্লাই করতে উনি কোন ইয়ারে অ্যাপ্লাই করেছেন 2016 ডিসেম্বর
2016 ডিসেম্বর, ওকে। না, ওদের ভিসা ফি দেওয়া হয়েছে 2020 এপ্রিলে, অলরেডি ভিসা ফি অ্যাপ্রুভ হয়ে গেছে, বাট ওদের প্রায়োরিটি ডেট 2016 ডিসেম্বর 13। এখনো ইন্টারভিউ হচ্ছে। আমি জানতে চাচ্ছি এখন মানে প্রায়োরিটি ডেট কোনটা চলতেছে আচ্ছা। বর্তমান ইন্টারভিউটা। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, আমার মা সিটিজেনের জন্য অ্যাপ্লাই করছে, ওনার অনেক মানে মেমোরি হয়েছে। নিউরোলজিস্ট ডাক্তার ওনাকে চেক আপ করতেছিল, উনি অমনিতেই নিউরোলজিস্ট ডাক্তারের আন্ডারে আসতে 1 বছর ধরে ট্রিটমেন্ট করতেছে, অনেক আগে থেকেই অসুস্থ। মানে আপনি বলছেন, জি আমি বুঝতে পেরেছি আপা, আপনি বলতে চাচ্ছেন যে আপনার আম্মা কি ওয়েভার পাবেন কিনা এই ধরনের কিছু? না, উনি অলরেডি সিটিজেন অ্যাপ্লাই করেছে, ওনার ফিঙ্গারপ্রিন্ট চলে আসছে, তো ওনার কি কোনো ইন্টারভিউ দিতে হবে? আর জি জি আপা, আমি ওইটাই বলছি। Nikki and attorney Suryia, I think you both heard her questions. The first one is উনি বলতে চাচ্ছেন যে ওনার মা 2016 ডিসেম্বরে অ্যাপ্লাই করেছিলেন ওনার 2 মেয়ের জন্য। তারা that time they were 17 and now it is 21 years and up, they both of them. What will be their situation and when they can have the interview? Second thing she was asking, যে বলতে চাচ্ছেন যে উনি ওনার ওনার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন, বাট ওনার মা নিউরোলজিস্টের আন্ডারে, শি ইজ আন্ডার ট্রিটমেন্ট for her neurological issues, and he is under neurologist right now, and she have some memory loss or memory issues. So in that case ওনারা কি করতে পারে এই মুহূর্তে, যদি আপনারা Nikki or Suryia can tell about that. Nikki, you want to take this question? Sure. প্রথম আমি দ্বিতীয় কোশ্চেনটার উত্তর দেই। সেটা হচ্ছে যে উনি যদি কোনো নিউরোলজিস্টের আন্ডারে থেকে থাকেন, তাহলে অবশ্যই আপনার নিউরোলজিস্টের কাছ থেকে যে সিটিজেনশিপের জন্য যেই মেডিকেল ফর্মটা আছে সেই ফর্মটা আপনি ফিল আপ করিয়ে নেবেন। আপনি যদি সেই ফর্মটা ফিল আপ করিয়ে নেন এখানে, এবং ডক্টর যদি লিখে দেন যে ওনার নতুন কোনো ভাষা শিখতে মানে অসুবিধা অথবা পারবেন না, তাহলে ওনাকে কিন্তু টেস্ট দিতে হবে না। হ্যাঁ, তারপরেও আপনারা একটু ভালোভাবে জেনে নিলে আরো ভালো হয়। তবে আপনার সুবিধা আছে, মানে যেহেতু উনি অলরেডি নিউরোলজিস্টের আন্ডারে, উনি কিন্তু ফর্মটা যদি ফিল আপ করে নেন, ফর্ম ফিল আপ করে না নিলে কিন্তু ওনারা পরীক্ষা নেবেন। তো ফর্ম ফিল আপটা কিন্তু এখানে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধন্যবাদ Nikki. Attorney Suryia, regarding the first question, this is how they are going to resolve this, because she applied in 2016 December for her underage children, 2 daughters, but now they are already 21. So her mother applied for her, but she is not citizen, she is a green card holder. So এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে কি করা যায়, তাদেরকে কি সাজেশন দিবেন আপনি? So একটা ল আছে, ওটার নাম হলো CSPA। ওটা যদি ওটা অ্যাপ্লাই করে ওনার কেসে, তাহলে মেবি আসতে পারবে। They can maybe still remain under 21 for the purposes of the visa, কিন্তু এটা একটা calculation করতে হয়। It depends on how long the I-130 petition was pending. ওটা subtract করতে হবে তাদের actual age থেকে। যদি ওই এজটা under 21 থাকে, তারা এখনো ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে as a mother. Yes, as a child under 21. Under child. Okay. I got you. Thank you so much, Suryia, Attorney Suryia এবং Nikki. আমরা আসলে we are already at the end of the episode. আশা করি আমরা আগামী এপিসোডে আরও বিস্তারিত আলাপ করব। উইল ব্রিং আমরা কিছু নতুন তথ্য নিয়ে আসব। যদি আপনি এটাই কন্টিনিউ করতে চান, ইটস ফাইন, আদারওয়াইজ আমরা উইল চুজ অ্যানাদার সাবজেক্ট। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনাদের দর্শক যারা আমার সঙ্গে এই মুহূর্তে আছেন, দেখছেন, সবার জন্য রইল অগ্রিম রমাদান মুবারক। আমরা জানি আমরা হলি রমাদান উইল বি স্টার্টিং ফ্রম দি 22nd or 23rd. Inshallah, everyone have safe Ramadan, and we will
ইনশাল্লাহ ইন অ্যাডভান্স আমরা ঈদও এনজয় করবো ইনশাল্লাহ, ঈদের শুভেচ্ছা দিব। বাট আমরা রমাদান পালন করি সবাই, রমজানকে আমরা সিয়াম সাধনা করি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ। টিভিএনের সঙ্গে যারা ছিলেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি জামান বিদায় নিচ্ছি। TBN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।